হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকের ক্লাসের সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্তি। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার 2 আছে অ্যালগরিদম সম্পর্কে। আজকের এই ক্লাসে আমরা কি শিখব, চলেন ক্লাস শুরু করার আগে এক নজর দেখে নিই। প্রথমেই আমরা শিখব অ্যালগরিদমের সংজ্ঞা সম্পর্কে, তারপর অ্যালগরিদমের বৈশিষ্ট্য, এরপর ফ্লোচার্ট এবং সুডোকোড সম্পর্কে বিস্তারিত জানব। বিভিন্ন ধরনের অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আমরা যে প্রবলেমগুলো আছে বা যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা জানব অ্যালগরিদমের বিভিন্ন কমপ্লেক্সিটি সম্পর্কে এবং সব শেষে আমরা এই চ্যাপ্টার থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিকগুলো আমাদের সেমিস্টার ফাইনালের জন্য প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ তা আমরা আলোচনা করব। তাহলে চলেন আর দেরি না করে মূল ক্লাসে চলে যাই। আমরা অনেকেই কম বেশি চা কফি পছন্দ করি। পড়তে বসে মনে হয় এক কাপ চায়ে চুমুক না দিলে জানি পড়ায় মনই বসবে না, তাই না? তাহলে চলেন আমরা পড়া শুরু করার আগে দেখি কিভাবে চা বানানো যেতে পারে। আমি জানি আপনারা কম বেশি অনেকেই জানেন, তারপরেও একটু দেখে নিই। চা বানানোর জন্য আমাদের কিছু উপকরণ দরকার। সেই উপকরণগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে গরম পানি, এরপর আমাদের টি ব্যাগ, মিল্ক, সুগার। এই উপকরণগুলো দিয়েই আমরা কতগুলো স্টেপ ফলো করলে কিন্তু খুব সহজেই চা বানাতে পারি। প্রথমে আমরা কি করব, একটি কাপে এই গরম পানি নিয়ে নিব এবং তারপর সেখানে টি ব্যাগ, মিল্ক, সুগারগুলো অ্যাড করে কিছুক্ষণ আমরা সেটাকে নেড়ে নিব। তারপরে আমাদের তৈরি হয়ে যাবে 1 কাপ গরম চা। তো এই যে আমি চা বানানোর রেসিপিটি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম, এটাই মূলত চা বানানোর অ্যালগরিদম আলোচনা করলাম। বিষয়টা মজার না? অ্যালগরিদম শেখা কিন্তু ঠিক এতটাই মজার। তাহলে চলেন আমরা এখন অ্যালগরিদম সম্পর্কে বই কি লেখা আছে সেগুলো দেখে নিই। অ্যালগরিদম কথাটা মূলত আবিষ্কার করেছেন নবম শতাব্দীর দিকে একজন মুসলিম গণিতবিদ, যার নাম মুসা আল খারিজমি। বইয়ের ভাষায় অ্যালগরিদমের সংজ্ঞাটা আমরা শিখে নিই। অ্যালগরিদম হলো একটি সংজ্ঞায়িত নির্দেশাবলী বা পদ্ধতি, যা একটি সমস্যার সমাধান করার জন্য উপযুক্ত পদ্ধতি এবং প্রক্রিয়া সেট সরবরাহ করে। মূলত এটি একটি কম্পিউটার প্রোগ্রামে পরিণত হয়, যা সমস্যাটির সঠিক ফলাফল বের করার জন্য নির্দিষ্ট নির্দেশাবলী অনুসরণ করে। আপনাদের যদি এই কথাটা কঠিন লাগে, আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনারা এটাও পরীক্ষার সময় লিখে নিতে পারবেন, যে কোনো সমস্যার সমাধান করার জন্য স্টেপ বাই স্টেপ বর্ণনাকেই আমরা মূলত বলবো অ্যালগরিদম। অ্যালগরিদম রচনার জন্য আমাদের কিছু শর্ত রয়েছে। কতগুলো শর্ত? 4টি শর্ত। অবশ্যই এই শর্তগুলোকে মেনেই আমাদের অ্যালগরিদম রচনা করতে হবে। প্রথম হচ্ছে, অ্যালগরিদম আমাদেরকে অবশ্যই সহজবোধ্য হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেকটি ধাপ আমাদের স্টেপ বাই স্টেপ বা ধাপ সমূহ স্পষ্ট হতে হবে, যা সহজেই বোঝা যায়, এবং কোনো ধাপই 2 ধরনের অর্থ প্রকাশ করবে এমন হওয়া যাবে না। সসীম সংখ্যক ধাপে সমস্যাগুলোর সমাধান করতে হবে। অর্থাৎ আমি যে সমস্যা নিয়ে আলোচনা করছি সেটা সমাধানের জন্য আমাদের যে স্টেপগুলো থাকবে, অবশ্যই সেই স্টেপগুলো সসীম সংখ্যক, অর্থাৎ অসীম হওয়া যাবে না, এটার একটা শেষ থাকতে হবে। একটি অ্যালগরিদমের কম্পিউটার কোডে অন্তর্ভুক্ত করা উচিত নয়। অর্থাৎ আমাদের যে অ্যালগরিদমগুলো আমরা রচনা করব তা কিন্তু আমাদের কোড হবে না। অ্যালগরিদম এবং কোড দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং কোড, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই পর্যায়ে আমরা অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। অ্যালগরিদমের অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকবে এবং অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক স্টেপ বা ধাপ থাকবে, যেটা আমরা পূর্বে আলোচনা করে আসলাম। বর্ণিত এখানে ধাপ হবে, কথাটা একটু ভুল লেখা আছে। ধাপসমূহ সহজবোধ্য, নির্ভুল এবং সংক্ষিপ্ত হতে হবে। অ্যালগরিদম নির্বাহের সময়কাল অবশ্যই নির্দিষ্ট মাত্রায় থাকা উচিত। অর্থাৎ আপনি যে সমস্যাটা সমাধান করার স্টেপগুলো বর্ণনা করছেন সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনাকে টাইম কমপ্লেক্সিটির বিষয়টা মাথায় রাখতে হবে। অ্যালগরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস ব্যবহার হওয়া উচিত। প্রতিটি অ্যালগরিদমের অবশ্যই কি আউটপুট থাকবে, অর্থাৎ আমরা যে ইনপুট নিব তার আলোকে আমরা অবশ্যই একটা আউটপুট পাবো। এগুলোই মূলত অ্যালগরিদমের বৈশিষ্ট্য। প্রতিটি অ্যালগরিদমের শেষে অবশ্যই সমাপ্তি টানবে, অর্থাৎ আমরা শুরু করব স্টেপ, যেহেতু আমরা বলেছি অ্যালগরিদম স্টেপ বাই স্টেপ আকারে, তাই স্টেপ 1 থাকবে আমাদের কি স্টার্ট। তারপর আমরা স্টেপ 2তে ডেটা ইনপুট নিব, অর্থাৎ আমাদের ইনপুট থাকবে। স্টেপ 3তে আমাদের কি থাকবে? প্রসেস করব, আমরা যেই কাজটাই করতে চাচ্ছি সেই কাজগুলো আমরা প্রসেস করব। এটা স্টেপ 3তে থাকতে পারে, 4এও থাকতে পারে,
5-এও থাকতে পারে। তারপর একটা পর্যায়ে যে আমাদের কি কাজটা শেষ হয়ে যাবে, তাই না? কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমরা অবশ্যই আমাদের লাস্ট স্টেপ হবে স্টপ। এই বিষয়গুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে। এখন আমরা ফ্লোচার্ট সম্পর্কে শিখব। স্ক্রিনে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি সেই আবার চা বানানোর উদাহরণে যদি আমরা ফিরে যাই, চাটা আমরা যেভাবে আলোচনা করেছিলাম স্টেপ বাই স্টেপ, সেটারই এখন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, তাই না? প্রথমে একটা কি হলো, কাপের মধ্যে টি ব্যাগ নিলাম, বয়েল ওয়াটার নিলাম, সুগার আর মিল্ক অ্যাড করলাম, তারপর সেটাকে কিছুক্ষণ স্পুন ব্যবহার করে নাড়িয়ে নিলাম, এরপর আমাদের চা তৈরি হয়ে গেল। এই যে চা বানানোর প্রত্যেকটা স্টেপকে আমরা গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করলাম, এটাকে মূলত বলা হয় ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগরিদমের যে গ্রাফিক্যাল ভিউটা থাকবে, অর্থাৎ কোনো সমস্যা সমাধানের যে ধাপসমূহ যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব বা চিত্রের মাধ্যমে দেখাবো, তাকেই আমরা বলবো ফ্লোচার্ট। চলেন আমরা ফর্মাল সংজ্ঞাটা দেখে নিই। কোনো সমস্যা সমাধানের ধাপসমূহ যখন চিত্রের মাধ্যমে দেখানো হয়, তখন তাকে প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট বলে। কোনো অ্যালগরিদমের সচিত্র বা গ্রাফিক্যাল উপস্থাপনাই হচ্ছে ফ্লোচার্ট। বিভিন্ন চিত্র বা সিম্বল প্রতীকের সাহায্যে ফ্লোচার্ট আমরা আঁকতে পারি। ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রাম সম্পর্কে সহজে ও দ্রুত ধারণা অর্জন করা সম্ভব। এ পর্যায়ে আমরা আলোচনা করব সুডোকোড নিয়ে। সুডো কথাটার অর্থ হচ্ছে ছদ্ম। এটি একটি গ্রিক শব্দ। অর্থাৎ সুডোকোড বলতে তাহলে আমরা কি বুঝলাম? ছদ্ম কোড, তার মানে কোড নয় এমন কিছু। সুডোকোড মূলত এমন এক ধরনের কোড বা ইনস্ট্রাকশন যা প্রোগ্রামকে সহজভাবে রিপ্রেজেন্ট করতে সহযোগিতা করে। এটা কিন্তু অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাও আমাদের কোডকে সহজভাবে বোঝার জন্য। অ্যালগরিদম যেমন আমরা কোডকে সহজভাবে উপস্থাপন করার জন্য বা বোঝার জন্য অ্যালগরিদম ব্যবহার করি, ফ্লোচার্টটা আরো সহজভাবে বোঝায়, এবং সুডোকোডটা একেবারে কোডের ন্যায়। যেহেতু ছদ্ম কোড, তার মানে কিছুটা কোডের মতো দেখতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 2, তারপর আমরা কি সাম করলাম, সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আউটপুট পাবো, তাই না? স্ক্রিনে আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এটা দ্বারা আমরা বুঝলাম যে আমরা দুইটা নাম্বার নিলাম, মনে করেন 2 আর 2, এটাকে যোগ করে আমরা কি পাচ্ছি? 4 পাচ্ছি। সেটা আমরা আউটপুট হিসাবে এখানে দেখাবো। এটা কিন্তু আমাদের অবশ্যই কোনো কোড না, কিন্তু কিছুটা কোডের মতো দেখতে। এই যে কোড না, কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো কিছুটা কোডের মতো দেখতে, তাই একে সুডোকোড বলা হয়। এখন আমরা আলোচনা করব ফ্লোচার্ট ব্যবহারের সুবিধা। ফ্লোচার্ট ব্যবহার করে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহযোগিতা করে, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, সহজ ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব হয়। এগুলোই মূলত আমাদের ফ্লোচার্ট লেখার সুবিধা। এখন আমরা আলোচনা করব ফ্লোচার্ট কত প্রকার। ফ্লোচার্ট মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে সিস্টেম ফ্লোচার্টটা কি? সিস্টেম ফ্লোচার্টে ডেটা প্রক্রিয়াকরণ পদ্ধতির বিভিন্ন অংশের মাধ্যমে প্রক্রিয়াকরণের প্রবাহ দেখানো হয়। এই চিত্রে ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, ফলাফল প্রদর্শন, প্রবাহের দিক ইত্যাদি চিহ্নিত করা হয়। প্রক্রিয়াকরণের বিশদ ব্যাখ্যা এই ধরনের ফ্লোচার্টে দেখানো হয়। কোনো সিস্টেমের কার্যপ্রণালী বুঝতে সিস্টেম ফ্লোচার্ট ব্যবহার করা হয়। অর্থাৎ সিস্টেম ফ্লোচার্টের মাধ্যমে একটা সিস্টেম যখন আমরা তৈরি করছি, তার পুরো কার্যবিধিগুলোই বর্ণনা করা হয় সিস্টেম ফ্লোচার্টের মাধ্যমে। তাহলে প্রোগ্রাম ফ্লোচার্ট কি? প্রোগ্রাম ফ্লোচার্টে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ দেওয়া হয়। ফ্লোচার্টে অনুসারে প্রোগ্রাম রচনা করা হয়। তাছাড়া প্রোগ্রামের ভুল নির্ণয়, সংশোধন এবং প্রোগ্রাম পরীক্ষার জন্য ফ্লোচার্ট ব্যবহার করা হয়। এই দুই ধরনেরই হয়ে থাকে মূলত আমাদের ফ্লোচার্টগুলো। ফ্লোচার্ট ব্যবহার করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট সিম্বল আছে। চলেন এখন দেখে নিই কি কি সিম্বল আমরা ব্যবহার করে থাকি। এই যে প্রথম যে চিহ্নটা দেখছি, এই চিহ্নটাকে টার্মিনাল বলা হয়। এটা প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে। অর্থাৎ যদি আমরা স্টার্ট লিখি, তখন স্টার্টের ক্ষেত্রে আমরা এই টার্মিনাল
বা ডিম্বক চিহ্নটা ব্যবহার করব। এরপরে আসেন সামান্তরিক, এটা ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদর্শন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর আসেন আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমাদের প্রক্রিয়াকরণ, অর্থাৎ আমরা ভেতরে যে প্রসেসগুলো কমপ্লিট করব সেই প্রসেস কমপ্লিট করার জন্য আমাদের আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। পরবর্তীতে আছে হীরক, ডায়মন্ড শেপ। এটা হচ্ছে শর্ত সাপেক্ষে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা এটা ব্যবহার করব। কন্ডিশন বা আমরা কোনো ডিসিশন মেক করতে চাচ্ছি তখন আমরা এই ডায়মন্ড শেপটি ব্যবহার করব। এরপর আসেন বৃত্ত। একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই প্রতীক ব্যবহার করা হয়, আর এই তীর চিহ্ন দ্বারা প্রবাহের দিক নির্দেশ করা হয়। এছাড়াও আরো অনেকগুলো সিম্বল আপনাদের বইয়ে আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। এখন আমরা ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলো দেখে নিব। ফ্লোচার্টের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হচ্ছে ফ্লোচার্টে অবশ্যই কি থাকবে, অ্যালগোরিদমের গ্রাফিক্যাল উপস্থাপন থাকবে। অ্যালগোরিদমের গুরুত্বপূর্ণ সবকটি ধাপ ফ্লোচার্টে থাকতে হবে। ফ্লোচার্টে অ্যালগোরিদমের মতোই শুরু এবং শেষ থাকবে। ফ্লোচার্ট ব্যবহারের পূর্বে টেস্ট করে নিলে আউটপুট পাওয়া যাবে। অর্থাৎ এগুলোই মূলত আমাদের ফ্লোচার্টের বৈশিষ্ট্য। আমরা যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টগুলো শিখে এসেছি, চলেন এখন আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। প্রথম উদাহরণ আছে দুইটি সংখ্যার যোগফল বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখাও। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দুইটা সংখ্যা নিতে হবে, তার যোগফল বের করতে হবে, করে সেটার আউটপুট প্রথমে আমরা অ্যালগোরিদম ও পরে ফ্লোচার্টের মাধ্যমে দেখাবো। তাহলে চলেন আমরা সমাধান করি। স্টেপ 1 কি হবে, স্টার্ট করতে হবে। যেহেতু আমাদের দুইটা সংখ্যা নিতে হবে তাহলে এটা আমাদের কি ইনপুট হবে, তাই না? ইনপুট n1, n2। n1 হচ্ছে একটা নাম্বার, n2 আর একটা নাম্বার। তারপর আমাদের স্টেপ 3 তে আসি। এই দুইটা নাম্বারের যোগফল করতে হবে, তাইলে n1 প্লাস n2। স্টেপ 3, তারপরে স্টেপ 4। স্টেপ 4 এ কি আসবে, এটার আমরা আউটপুট পাবো, তাই না? অর্থাৎ যোগফল বের করতে বসে সাম পাবো। স্টেপ 5 এ কি হবে, স্টেপ 5 এ কি হবে, যেহেতু আমরা আউটপুট পেয়েছি তাই আমরা এখন এই প্রোগ্রামটা শেষ করে দেব, এন্ড। এটা ছিল আমাদের মূলত দুইটি সংখ্যা বের করার অ্যালগোরিদম। এই পর্যায়ে এই সেম এক্সাম্পলে আমরা ফ্লোচার্টটা দেখে নিই। তাহলে আমরা কি করব, প্রথমে স্টার্ট লিখব। স্টার্টে আমরা জানি যে আমাদের এই ডিম্বকার চিহ্নটা ব্যবহার করতে হবে। স্টেপ 1 আমাদের স্টার্ট করা শেষ। তারপরে আমরা কি করব, দুইটা ইনপুট নিব, তাই না? ইনপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিক ব্যবহার করেছিলাম, তাই না? সামান্তরিকে আমরা কি করব, ইনপুট 1 আর n1 n2। পরবর্তী পর্যায়ে দেখেন এটাকে আমরা স্টেপ 3 এর মধ্যে এটা প্রসেস করব, অর্থাৎ যোগ করব। যোগ করার জন্য আমরা কি করব, আয়তক্ষেত্র নিব, n1 প্লাস n2। তারপর আমরা যেহেতু যোগ করে ফেলছি আমরা আউটপুট দেখাবো, তাই না? পরবর্তী ধাপে এসে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এন্ড হবে। এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। তাহলে আমরা খুব সহজেই দেখে নিলাম যে কিভাবে দুইটা সংখ্যা যোগ করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লেখা যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী লেকচারে এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লেখার আমরা অনেকগুলো উদাহরণ বা প্রবলেম সলভ করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।